দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়ে গেছে 9,38,000 কোটি টাকা। কিন্তু এই বিশাল অঙ্কের টাকার গল্প শুনে সাধারণ মানুষের আসলে লাভটা কি? আপনার আমার মনে এখন একটাই প্রশ্ন, এই মেগা বাজেটে আমার পকেটের আসলে কি উপকার হলো, নাকি শুধু দাম বাড়ার ধাক্কা? অনেকেই ভাবতেছেন সরকার মনে হয় শুধু দাম বাড়ায় আর মানুষের শুধু পকেট কাটে। কিন্তু একটু থামেন, এবারের বাজেটে এমন কিছু ধামাকা সুবিধা এবং প্র্যাকটিক্যাল ডিল আছে যা আপনার দৈনিক জীবনকে সরাসরি আরাম দেবে ইনশাল্লাহ। চলুন একদম সহজ ভাষায় দেখে নেই কার দাম কমলো, কার দাম বাড়লো, আর এই বাজেটে আপনার আসল লাভটা কোথায়। এবার আসেন কার দাম কমলো এবং আপনার লাভটা কি। শুরুতেই এই বিষয়টা নিয়ে কথা বলি। প্রথমেই যে ডিলটা, যেসব আপনার সরাসরি উপকার হবে, সিনিয়র সিটিজেনের জন্য বাম্পার একটা অফার নিয়ে আসছে সরকার। আপনার পরিবারে যদি 65 বছরের বেশি বয়সী কেউ থাকেন, তাদের জন্য বিশাল সুখবর। এখন থেকে তাদের ট্রেনের টিকিট পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এবং মেট্রো রেলে 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। চিকিৎসা খাতেও বড় স্বস্তি আনা হয়েছে। হার্ট চাঙ্গা রাখতে হার্টের রিংয়ের দাম এক ধাক্কায় প্রায় 50,000 টাকা কমানো হয়েছে। এছাড়াও ক্যান্সারে আক্রান্ত পরিবারগুলোর জন্য 1 লক্ষ করে টাকা ইনস্ট্যান্ট ডিরেক্ট হেল্পের ব্যবস্থা রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা যারা স্ট্যান্ড আপ কমেডি করে অথবা ফ্রিল্যান্সারদের জন্য 2035 সাল পর্যন্ত আয়ের উপরে সব ট্যাক্স ফ্রি করা হয়েছে। এছাড়াও এআই কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য 500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় 60টি দ্রব্য, ডাল, হাঁস, মুরগি সহ 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরেও ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে। এর ভিতরে অনেক কিছু আছে। এছাড়াও মোবাইল সিম কার্ড কর বাতিল করা হয়েছে, কারণ সিমের দামও কমবে, অনেক কিছুর দাম হাতের নাগালে চলে আসবে। সোলার বা সৌর বিদ্যুতে বড় ছাড় দেওয়ায় বিদ্যুতের বিলও কমার কথা। ইলেকট্রিক গাড়ি এবং সোনা, পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি এবং বাইকের ট্যাক্স কমানো হয়েছে। এগুলো কিন্তু ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে। এমনকি ইলেকট্রিক চার্জিং যে স্টেশনারিগুলো বসানো হবে, সেগুলোর ট্যাক্স একদম জিরো করা হয়েছে। অন্যদিকে সোনার বাজারের 5% যে সিস্টেম আছে, এটা তুলে নিয়ে এখন প্রত্যেক ভরিতে 2500 টাকা ফিক্স ট্যাক্স করা হয়েছে, যাতে সোনার দাম নিয়ন্ত্রণে থাকে। এবার আসেন কর দাম বাড়লো কেন, এটা নিয়ে একটু আলোচনা করি। জিনিসগুলোর দাম বাড়তেছে, সরকার মূলত বিদেশের বিলাসবহুল জিনিস আমদানির উপরে একটা ট্যাক্স নির্ধারণ করেছে, একটু বেশি করছে আর কি, যারা বড় লোক আছে তাদের জন্য। সিগারেটের উপরে ট্যাক্স বসানো হয়েছে, এটা আমি খুব খুশি হয়েছি পার্সোনালি, মোটামুটি 350%। বিদেশি পণ্য ও বিদেশি গাড়ি, বিদেশি খেজুর, বিদেশি লিপস্টিক, দেশি গ্যাস সিলিন্ডার, মধু এবং কাজু বাদামের দাম বাড়বে। এছাড়াও পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির ওপরে 156% ট্যাক্স বসানো হয়েছে। এমনকি বিদেশি পাঙ্গাস মাছের উপরেও 20% ট্যাক্স বসানো হয়েছে। ট্যাক্স টিন এবং আসল অঙ্কের খেলা, এটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। বাজেটের সবচেয়ে বড় কড়া নিয়ম এবার যেটা আসছে, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের জন্য এখন টিন বাধ্যতামূলক করা হয়েছে। আপনার অ্যাকাউন্ট সচল রাখতে হলে ব্যাংক অ্যাকাউন্ট টিন অবশ্যই আপনাকে করতে হবে, না হলে অ্যাকাউন্ট সরাসরি বন্ধ হয়ে যেতে পারে। এর মাধ্যমে কোটি কোটি মানুষকে করের আওতায় আনা হচ্ছে। তবে কর মুক্ত আয়ের সীমাও বাড়ানো হয়েছে। ছেলেদের জন্য বছরে 3,75,000 টাকা এবং মেয়েদের জন্য 4,15,000 টাকা পর্যন্ত আয়ের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। বিশেষ করে জুলাই বিপ্লবের তরুণ যোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা মোটামুটি 5,15,000 টাকা করা হয়েছে। এর কম হলে ট্যাক্স দিতে হবে না। তবে মনে রাখতে হবে, আপনার উৎসবের বোনাসও কিন্তু এই করের আওতায় থাকবে। ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার নিয়মে চমৎকার একটা চেঞ্জ আসছে, আমার খুব পছন্দ হয়েছে, বুঝছেন। শুধু নভেম্বর ডিসেম্বরে দেওয়া লাগে, এখন থেকে আপনি সারা বছরই রিটার্ন জমা দিতে পারবেন। তবে বছরের প্রথম 6 মাসের মধ্যে যদি আপনি জমা দেন 5% ডিসকাউন্ট পাবেন, আর শেষের 6 মাসের মধ্যে দিলে 5% জরিমানা গুনতে হবে। মাশাআল্লাহ। তবে একটা প্র্যাকটিক্যাল সত্যি কথা আমাদের মাথায় রাখতে হবে, গত 3 বছর
ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হয়েছে 10%-এরও বেশি। সে হিসেবে করমুক্ত আয় সীমা যতটুকু বেড়েছে, বাজারের জিনিসপত্রের দাম বেড়েছে তার চেয়ে বেশি। তাই কাগজে কলমে আপনার আয় বাড়লেও আপনার কেনার ক্ষমতা কিন্তু আগের চেয়ে কিছুটা কমে গেছে। এটা মানেন আর না মানেন, নতুন সরকারের একটা চ্যালেঞ্জ আছে, সবারই মন রক্ষা করা কি আসলেও সম্ভব? ভাইজান, একটা কথা, বাস্তব কথা বলে একদম ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন। এই যে বিশাল বড় একটা দেশ, 17 কোটি মানুষের একটা বিশাল জনসংখ্যা, এখানে কোনো সরকারের পক্ষেই তাদের কাঠি দিয়ে, মানে জাদুর কাঠি দিয়ে এক প্রকারের সবার মন রক্ষা করে কি আসলেও সম্ভব? আপনি যদি একজন দিনমজুর হন, আপনার চাওয়া একরকম। আপনি যদি একজন মধ্যবিত্ত চাকরিজীবী হন, আপনার টানাটানি অন্য জায়গায় কিন্তু, তাই না? আবার আপনি যদি একজন বড় শিল্পপতি বা ব্যবসায়ী হন, আপনার হিসাব সবার থেকে কিন্তু একদম আলাদা, তাই না? একটা পরিবার চালাতে গেলে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে একটা পুরো দেশের বাজেট তৈরি করাটা কতটা কঠিন একটু ভেবে দেখবেন। এই নতুন সরকার যখন মোটামুটি দায়িত্ব নিয়েছে, তখন তাদের সামনে ছিল এক পাহাড় সমপরিমাণ অর্থনৈতিক সংকট, ব্যাংকিং খাতের অস্থিরতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভের টান টান অবস্থা, হ্যাঁ, আর বিশ্ববাজারে তো দেখতেইছেন মুদ্রাস্ফীতির চাপ। সবকিছু মিলিয়ে তারা কিন্তু একটা ভাঙাচোরা দেয়াল জোড়াতালি দিয়ে সোজা করার চেষ্টা করতেছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের বুঝতে হবে, একটা নতুন পলিসি বা নতুন সরকারের বাজেট এসেই কিন্তু প্রথম দিন থেকেই ম্যাজিক দেখাতে পারবে না। একটা প্রবাদও আছে কিন্তু, রোম শহর একদিনে তৈরি হয়নি। ঠিক তেমনি আমাদের ভেঙে পড়া এই অর্থনীতিকেও একদিনে বা এক সপ্তাহের মধ্যে হুট করেই সিঙ্গাপুর বা দুবাই বানিয়ে ফেলা সম্ভব না। সরকারকে একটু সময় দেওয়া উচিত আমার মনে হয়। আপনারা যদি প্রতিটা পদক্ষেপে এখনই অধৈর্য হয়ে যান, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সংস্কার সফল হবে না। এই সরকারের ওপর আমাদের কিছুটা বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস ছাড়া উপায় নেই। দেখতে হবে তারা যে সংস্কারের রোডম্যাপটা তৈরি করছে, সেটার বাস্তবায়ন কতটুকু হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে। সমালোচনা আমাদের নাগরিক দায়িত্ব, ঠিক আছে, এটা আপনারা করবেন। কিন্তু প্রশ্ন আসতে পারে, ভাই সরকার সময় চেয়েছে বা সরকার চেষ্টা করতেছে বলেই কি আমরা সবকিছু মুখ বন্ধ করে সহ্য করব? এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। আমি বলবো একদম না। আপনারা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আপনাদের সবচেয়ে বড় অধিকার এবং দায়িত্ব হলো সরকারের সমালোচনা করা। এটা আপনার দায়িত্ব। কিন্তু সেই সমালোচনা কেমন হওয়া উচিত সেটাও কিন্তু একটু জানা দরকার। সেটাকে ফেসবুকে বা কমেন্ট বক্সে শুধু গালাগালি আর ট্রোলিং হবে, নাকি হবে গঠনমূলক সমালোচনা? যেমন ধরুন, এই বাজেটে ব্যাংক সেক্টরের শয়তানদের সাইজ করার কথা বলা হয়েছে, কড়া কথা বলছেন। সরকারি অফিসে ওই টেবিলের তল দিয়ে ফাইল পাশ করা বা ঘুষের কালচার বন্ধর তাগিদ দেওয়া হয়েছে। মেধার ভিত্তিতে চাকরির নিশ্চিত করার কথা কিন্তু এই বাজেটে বলা হয়েছে। নাগরিক হিসাবে আমাদের কাজ হবে এই পয়েন্টগুলোতে কড়া নজর রাখা। সরকার যদি কোনো ভালো উদ্যোগ নেয়, আমাদের সেটাকে স্বাগত জানাতে হবে। আবার যখন আমরা দেখব যে কোনো একটা খাতে টাকা মানে তছনছ হয়ে যাচ্ছে, একটা অনিয়ম হচ্ছে, সাধারণ মানুষ উপরে অন্যায়ভাবে চাপ তৈরি করা হচ্ছে, তখন আমাদের যুক্তি দিয়ে, তথ্য দিয়ে আওয়াজ তুলতে হবে। শুধু অন্ধ সমালোচনা বা ট্রোলিং কখনোই দেশের কোনো উপকারে আসে না। কিন্তু আমরা যখন একটা তথ্যের উপর ভিত্তি করে গঠনমূলকভাবে কথা বলবো, তখন কিন্তু প্রশাসনও জবাবদেহিতা করতে বাধ্য হবে। 9,38,000 কোটি টাকার এই মেগা বাজেট সফল করতে হলে কাজ করতে হবে 100তে 100। আর সেই কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা তা পাহারাদারি করার দায়িত্ব কিন্তু আমার, আপনাদের, আমাদের সবার। শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে, এটা আপনারা জানেন। ডিফেন্স আরও স্ট্রং করা হচ্ছে। আর গ্রামীণ স্বাস্থ্যসেবার জন্য আরও 1 লাখ দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে সরকার চেষ্টা করতেছে একটি অর্থনৈতিক সুব্যবস্থা তৈরি করার জন্য, যেখানে সাধারণ মানুষের জন্য যেমন সুবিধাও আছে, তেমনি করের আওতায় বাড়ানোর জন্য করা নিয়মও কিন্তু আছে। এখন পুরো বাজেটটা দেখার পর আপনার আসলে কি মনে হচ্ছে নতুন সরকারের এই মেগা বাজেটকে
সফল করতে আমাদের কি তাদের কিছুটা সময় দেওয়া উচিত, নাকি এখনই কড়া অ্যাকশনে সমালোচনা ট্রলিং করা আমাদের দরকার? আর আপনার পকেটের অবস্থা এখন কেমন? প্যারা নাই, চিল, নাকি পকেট পুরা নিয়ে নিল সরকার? নিচে একটু কমেন্টস করে জানাতে পারবেন। এই বাজেট অনুযায়ী আপনার পকেট কি কেটে দিল নাকি কাটলো না, একটু জানাবেন। বাজেট কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেবা খায়ের।